সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠে তোমাদেরকে শুভেচ্ছা। আজকে আমরা গণিতের সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি থেকে সম্পাদ্য 9 নিয়ে আলোচনা করব। তারপর আমরা অনুশীলনী 7-এর 19 নম্বর সমস্যার সমাধান করব। এই পাঠ শেষে আমরা 60 ডিগ্রি কোণের সমান করে একটি কোণ আঁকতে পারব। অনুশীলনী 7-এর 19 নম্বর সমস্যার সমাধান করতে পারব। তোমাদের বইতে সম্পাদ্য 9 দেখো। সম্পাদ্য 9তে কি বলা আছে? 60 ডিগ্রি কোণ আঁকতে হবে। দেখো, আমরা কিন্তু চাঁদার সাহায্যে খুব সহজেই 60 ডিগ্রি কোণ আঁকতে পারি। প্রথমে যে কোনো একটি রশ্মি নেই, তারপর চাঁদার সাহায্যে 60 ডিগ্রি মেপে নিই, তারপর স্কেলের সাহায্যে দাগ টেনে আমরা একটি 60 ডিগ্রি কোণ অঙ্কন করতে পারি। দেখো, এখানে এই কোণটির পরিমাপ হলো 60 ডিগ্রি। কিভাবে কম্পাস ব্যবহার করে আমরা 60 ডিগ্রি কোণ আঁকতে পারি? কম্পাসের সাহায্যে 60 ডিগ্রি কোণ আঁকার জন্য প্রথমে আমাদের যে কোনো দৈর্ঘ্যের একটি সরল রেখা নিতে হবে। এখন এই সরল রেখার উপরে আমরা একটি বিন্দু নিতে পারি। মনে করো এই বিন্দুটির নাম হলো ও বিন্দু। এখন এই ও বিন্দুতে আমরা একটি 60 ডিগ্রি কোণ আঁকব। কম্পাসের কাঁটাটি ও বিন্দুতে বসিয়ে যে কোনো সুবিধামতো দৈর্ঘ্যের একটি ব্যাসার্ধ নিতে হবে। তারপর ও বিন্দুকে কেন্দ্র করে এই ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকতে হবে। চলো তাহলে একটি বৃত্তচাপ আঁকি। ও বিন্দুকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে আমরা একটি বৃত্তচাপ আঁকছি। দেখো, এই বৃত্তচাপটি এই রেখাকে ছেদ করেছে। আমরা এই ছেদবিন্দুর নাম দিতে পারি এ বিন্দু। এবার এ বিন্দুকে কেন্দ্র করে ও এ সমান ব্যাসার্ধ নিয়ে আরেকটি বৃত্তচাপ আঁকতে হবে। দেখো, আমরা ও এ সমান ব্যাসার্ধ নিয়ে এখন আরেকটি বৃত্তচাপ আঁকব। খেয়াল করবে কম্পাসের কাঁটা যাতে নড়ে না যায়। তাহলে এ বিন্দুকে কেন্দ্র করে এই একই ব্যাসার্ধ নিয়ে আমরা আরেকটি বৃত্তচাপ আঁকছি। দেখো, এই বৃত্তচাপটি আগের বৃত্তচাপকে ছেদ করেছে। এই ছেদবিন্দুর নাম দিতে পারি আমরা বি বিন্দু। এবার আমাদের ও বি যোগ করতে হবে। এখন আমরা স্কেলের সাহায্যে ও বি যোগ করি। তাহলে দেখো, ও বিন্দুতে কোণ এ ও বি উৎপন্ন হয়েছে। এই কোণ এ ও বি হলো 60 ডিগ্রি কোণ, অর্থাৎ ও বিন্দুতে উৎপন্ন কোণ এ ও বি সমান হলো 60 ডিগ্রি। এভাবে আমরা কম্পাসের সাহায্যে 60 ডিগ্রি কোণ অঙ্কন করতে পারি। এখন চলো অনুশীলনীর সমস্যাগুলো সমাধান করি। দেখো, 19 নম্বরে একটি চিত্র দেওয়া আছে। তার উপর ভিত্তি করে আমাদের ক, খ, গ 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। ক নম্বর প্রশ্নে কি বলা হয়েছে দেখো, কোণ এ ও বি এর বিপ্রতীপ কোণ কোনটি? খ নম্বরে বলা হয়েছে কোণ এ ও বি কে সমদ্বিখণ্ডিত করে সন্নিহিত কোণ দুইটির সাধারণ বাহু নির্দেশ করো। গ নম্বরে বলা হয়েছে প্রমাণ করো যে কোণ এ ও বি এবং কোণ সি ও ডি এর সমদ্বিখণ্ডক একই সরলরেখায় অবস্থিত। চলো তাহলে আমরা ধাপে ধাপে ক, খ, গ সমাধান করি। ক নম্বরে কি জিজ্ঞেস করা হয়েছে? ক নম্বরে জিজ্ঞেস করা হয়েছে কোণ এ ও বি এর বিপ্রতীপ কোণ কোনটি, অর্থাৎ কোণ এ ও বি এই কোণটির বিপ্রতীপ কোণ কোনটি তা আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে। বিপ্রতীপ কোণ কাকে বলে সেটা একটু মনে করে দেখো তো। কোন কোণের বাহুদ্বয়ের বিপরীত রশ্মিদ্বয় যে কোণ তৈরি করে তা ওই কোণের বিপ্রতীপ কোণ। এখানে এসি এবং বিডি রেখা দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। এই ও বিন্দুতে দুই জোড়া কোণ উৎপন্ন হয়েছে, কিন্তু কোণ এ ও বি এর বিপরীত কোণ হলো কোণ সি ও ডি, অর্থাৎ কোণ সি ও ডি হলো কোণ এ ও বি এর বিপ্রতীপ কোণ। তাহলে আমরা বলতে পারি কোণ এ ও বি সমান বিপ্রতীপ কোণ কোণ সি ও ডি। এখন খ নম্বর প্রশ্নটি দেখো। খতে বলা হয়েছে
কোণ এ ও বি কে সমদ্বিখণ্ডিত করে সন্নিহিত কোণ দুইটি সাধারণ বাহু নির্ণয় করতে হবে। চলো তাহলে আগে কোণ এ ও বি কে সমদ্বিখণ্ডিত করে দেখি। কোণ এ ও বি কে সমদ্বিখণ্ডিত করার জন্য প্রথমে ও বিন্দুকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধের একটি বৃত্তচাপ আঁকতে হবে। তোমরা আমার সাথে সাথে আঁকতে থাকো। দেখো, ও বিন্দুকে কেন্দ্র করে আমি যে কোনো ব্যাসার্ধ মেপে নিয়েছি। তাহলে ও বিন্দুকে কেন্দ্র করে এই ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপটি কোণের এ ও বাহু এবং ও বি বাহুকে ছেদ করেছে। মনে করো এটি ও এ বাহুকে এন বিন্দুতে এবং ও বি বাহুকে এম বিন্দুতে ছেদ করেছে। এখন আমাদের এম এন এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ মেপে নিতে হবে। এবার এম কে কেন্দ্র করে এবং এন কে কেন্দ্র করে একই পাশে দুটি বৃত্তচাপ আঁকতে হবে। তাহলে এখন এম বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্তচাপ আঁকি। আবার এন বিন্দুকে কেন্দ্র করে এই একই ব্যাসার্ধ নিয়ে একই পাশে আরেকটি বৃত্তচাপ আঁকি। দেখো, এই বৃত্তচাপগুলো পরস্পরকে ছেদ করেছে। এই ছেদবিন্দুর নাম দিতে পারি আমরা এফ বিন্দু। এখন ও এফ যোগ করতে হবে। স্কেলের সাহায্যে ও এফ যোগ করে বর্ধিত করি। তাহলে ও এফ হলো কোণ এ ও বি এর সমদ্বিখণ্ডক। এখন দেখো, কোণ এ ও বি কে সমদ্বিখণ্ডিত করে দুটি সমান কোণ উৎপন্ন হয়েছে। কোণ এ ও এফ এবং কোণ এফ ও বি। কোণ এ ও এফ এবং কোণ এফ ও বি দুটি কোণেরই ও এফ বাহু আছে। তাহলে ও এফ হলো এদের সাধারণ বাহু। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে প্রমাণ করো যে কোণ এ ও বি এবং কোণ সি ও ডি এর সমদ্বিখণ্ডক একই সরলরেখায় অবস্থিত। দেখো, আমরা কোণ এ ও বি এর সমদ্বিখণ্ডক এঁকেছি। এখন আমাদের কোণ সি ও ডি এর সমদ্বিখণ্ডক আঁকতে হবে। তারপর প্রমাণ করতে হবে যে এই সমদ্বিখণ্ডক দুটি একই সরলরেখায় অবস্থিত। তাহলে যেভাবে আমরা কোণ এ ও বি এর সমদ্বিখণ্ডক এঁকেছি, একইভাবে কোণ সি ও ডি এর সমদ্বিখণ্ডক আঁকি। প্রথমে ও কে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকছি। মনে করো বৃত্তচাপটি ওসি কে পি বিন্দুতে এবং ওডি কে কিউ বিন্দুতে ছেদ করে। এবার পি কিউ এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে পি এবং কিউ কে কেন্দ্র করে একই পাশে দুটি বৃত্তচাপ আঁকতে হবে। তাহলে পি কে কেন্দ্র করে পি কিউ এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। আবার কিউ কে কেন্দ্র করে এই একই ব্যাসার্ধ নিয়ে একই পাশে আরেকটি বৃত্তচাপ আঁকি। এই ছেদবিন্দুর নাম দিতে পারি আমরা ই বিন্দু। তাহলে এবার স্কেলের সাহায্যে ও ই যোগ করি। দেখো, স্কেলের সাহায্যে ও ই যোগ করছি। তাহলে এই ও ই হলো কোণ সি ও ডি এর সমদ্বিখণ্ডক। এখন আমাদের প্রমাণ করতে হবে যে ই ও এবং ও এফ একই সরলরেখায় অবস্থিত। চলো তাহলে দেখি কিভাবে প্রমাণ করা যায়। দেখো, আমরা বলতে পারি কোণ এ ও বি এবং কোণ সি ও ডি পরস্পরের সমান। কেন বলতো? কারণ এ ও বি এবং কোণ সি ও ডি পরস্পরের বিপ্রতীপ কোণ। যেহেতু বিপ্রতীপ কোণদ্বয় পরস্পরের সমান হয়, তাই আমরা বলতে পারি কোণ এ ও বি এবং কোণ সি ও ডি পরস্পরের সমান। তাহলে আমি বলতে পারি হাফ কোণ এ ও বি, অর্থাৎ কোণ এ ও বি এর অর্ধেক, এবং হাফ কোণ সি ও ডি ও সমান, অর্থাৎ কোণ এ ও বি এর অর্ধেক এবং কোণ সি ও ডি এর অর্ধেক পরস্পর সমান। এখন দেখো, হাফ কোণ এ ও বি এর জায়গায় আমি লিখতে পারি কোণ বি ও এফ, কারণ কোণ এ ও বি কে সমদ্বিখণ্ডিত করে আমরা বি ও এফ এবং এফ ও এ এই কোণ দুটি পেয়েছি। তাহলে হাফ কোণ এ ও বি এর জায়গায় আমি লিখতে পারি কোণ বি ও এফ,
আবার হাফ কোণ সিওডি এর জায়গায় আমি লিখতে পারি কোণ ইওসি। কেন বলো তো? কারণ কোণ সিওডি কে সমদ্বিখণ্ডিত করে আমরা কোণ ইওসি এবং কোণ ডিওই পেয়েছি। তাহলে হাফ কোণ সিওডি এর জায়গায় আমি লিখতে পারি কোণ ইওসি। তাহলে আমরা পেলাম যে কোণ বিওএফ এবং কোণ ইওসি পরস্পরের সমান। একইভাবে আমরা বলতে পারি কোণ এওএফ অর্থাৎ এই কোণটি এবং কোণ ইওডি এরাও পরস্পরের সমান। কারণ দেখো কোণ এওএফ কোণ এওবি এর অর্ধেক, আবার কোণ ইওডি কোণ সিওডি এর অর্ধেক। তাহলে কোণ এওএফ এবং কোণ ইওডি পরস্পরের সমান। আবার খেয়াল করো, আমরা কোণ এওবি কে সমদ্বিখণ্ডিত করে পেয়েছি কোণ বিওএফ এবং কোণ এওএফ। তাহলে এই কোণ দুটি পরস্পর সমান। আবার একইভাবে বলা যায় কোণ সিওডি কে সমদ্বিখণ্ডিত করে আমি পেয়েছি কোণ ইওসি এবং কোণ ইওডি। তাহলে দেখো কোণ ইওসি এবং কোণ ইওডি ও পরস্পর সমান, কারণ কোণ সিওডি কে সমদ্বিখণ্ডিত করে আমরা কোণ ইওসি এবং কোণ ইওডি পেয়েছি। এখন তাহলে দেখো আমরা বলতে পারি যে কোণ বিওএফ সমান কোণ ইওসি। এখন দেখো বিওএফ আবার এওএফ এর সমান। তাহলে দেখো বিওএফ সমান ইওসি সমান আমরা এওএফ লিখতে পারি। কোণ এওএফ সমান কোণ এওএফ এর সমান হলো কোণ ইওডি। তাহলে এখানে লিখতে পারি কোণ ইওডি। অর্থাৎ কোণ বিওএফ সমান কোণ ইওসি সমান কোণ এওএফ সমান কোণ ইওডি। এই চারটি কোণই পরস্পর সমান। একটু পরে আমাদের এটি কাজে লাগবে। এবার দেখো কোণ সিওবি যোগ কোণ সিওডি অর্থাৎ এই কোণ দুটি সমান হলো 180 ডিগ্রি। এখন খেয়াল করো, কোণ সিওবি যোগ কোণ সিওডি এর জায়গায় আমি লিখতে পারি কোণ ইওসি যোগ কোণ ইওডি সমান 180 ডিগ্রি। কেন বলো তো? কারণ কোণ সিওডি কে সমদ্বিখণ্ডিত করেই আমরা কোণ ইওসি এবং কোণ ইওডি পেয়েছি। তাই কোণ সিওডি কে ভেঙে লিখতে পারি আমি কোণ ইওসি যোগ কোণ ইওডি। তারপর দেখো কোণ সিওবি যোগ কোণ ইওসি যোগ, এখন দেখো কোণ ইওডি এর জায়গায় আমি লিখতে পারি কোণ বিওএফ। কেন বলো তো? একটু আগেই আমরা দেখেছি কোণ বিওএফ এবং কোণ ইওডি পরস্পরের সমান। তাহলে আমি কোণ ইওডি এর পরিবর্তে কোণ বিওএফ লিখেছি। অর্থাৎ কোণ সিওবি যোগ কোণ ইওসি যোগ কোণ বিওএফ সমান হলো 180 ডিগ্রি। এখন দেখো একে আমি এভাবে লিখতে পারি কোণ ইওসি যোগ কোণ সিওবি যোগ কোণ বিওএফ সমান হলো 180 ডিগ্রি। অর্থাৎ আমরা বলতে পারি কোণ ইওএফ সমান হলো 180 ডিগ্রি। দেখো কোণ ইওএফ সমান হলো 180 ডিগ্রি। সুতরাং আমরা বলতে পারি ওই এবং ওএফ একই সরলরেখায় বিপরীত দিকে অবস্থিত। যেহেতু ওই এবং ওএফ হলো কোণ এওবি এবং কোণ সিওডি এর সমদ্বিখণ্ডক, তাই আমরা বলতে পারি কোণ এওবি এবং কোণ সিওডি এর সমদ্বিখণ্ডক একই সরলরেখায় অবস্থিত। তাহলে আমরা প্রমাণ করতে পারলাম যে কোণ এওবি এবং কোণ সিওডি এর সমদ্বিখণ্ডকদ্বয় একই সরলরেখায় অবস্থিত। তাহলে আজকের পাঠে আমরা সম্পাদ্য 9 নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ 60 ডিগ্রি কোণের সমান করে একটি কোণ আঁকতে শিখেছি এবং অনুশীলনী 7 এর 19 নম্বর সমস্যার সমাধান করেছি। তাহলে তোমাদের বাড়ির কাজ থাকবে কম্পাস ব্যবহার করে 30 ডিগ্রি একটি কোণ আঁকা এবং কম্পাস ব্যবহার করে 60 ডিগ্রি একটি কোণ এঁকে কোণটি সমদ্বিখণ্ডিত করা। তারপর নতুন কোণ দুটি মেপে দেখতে হবে। তোমাদের গণিত খাতায় বাড়ি কাজগুলো করবে। স্কুল খোলার পরে এই বাড়ি কাজের খাতাটি গণিত শিক্ষকের কাছে মূল্যায়নের জন্য জমা দেবে। আর মনে রেখো, এই মূল্যায়নের নম্বর ধারাবাহিক মূল্যায়নে যুক্ত হবে।
সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সরকারি নির্দেশনা মেনে ঘরে অবস্থান করো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। এই ক্লাসটি পুনরায় দেখতে চাইলে চোখ রাখো আমার ঘরে আমার স্কুল নামের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার ঘরে আমার স্কুলের আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি স্নেহা সারোয়ার। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায় খাদ্য, পুষ্টি এবং স্বাস্থ্য এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে আমরা যা যা শিখতে পারবো তা হলো খাদ্য কি, পুষ্টি কি, স্বাস্থ্য কি, খাদ্য, পুষ্টি এবং স্বাস্থ্যের সম্পর্ক কি কি, খাদ্য, পুষ্টি এবং পরিষ্কার পরিচ্ছন্নতার সম্পর্ক কি। তাহলে চলো শুরু করা যাক। তাহলে শুরু করব খাদ্যের সংজ্ঞায়ন দিয়ে। বেঁচে থাকার জন্য আমাদের খাবারের প্রয়োজন। আমরা রোজ এত কিছু না কিছু খাই। সবই কি খাদ্য? ধরো একটা শিশু চক খাচ্ছে, মাটি খাচ্ছে, তাহলে কি এগুলো খাদ্যের মধ্যে পড়বে? না, খাদ্য হচ্ছে সেই বস্তু যা গ্রহণের পর সেটি আমাদের শরীর কাজে লাগাতে পারে। তাহলে এই মাটি বা চক শিশুরা যেগুলো খাচ্ছে এগুলো কিন্তু খাদ্য না। খাদ্যের সঠিক সংজ্ঞায়ন যদি আমি করি তাহলে খাদ্য হচ্ছে সেই বস্তু যা আমাদের পুষ্টি সাধন করে। শুধু পুষ্টি সাধনে খাদ্যের কাজ নয়, খাদ্য আরো বিভিন্ন ধরনের কাজ করে। যেমন খাদ্য ক্ষুধা নিবারণ করে, খাদ্য দেহের ক্ষয় পূরণ এবং বৃদ্ধি সাধন করে, খাদ্য দেহের অভ্যন্তরীণ বিভিন্ন কাজ নিয়ন্ত্রণ করে, দেহকে সুস্থ এবং সবল রাখে এবং দেহের তাপ শক্তি উৎপাদন করে। চলো আমরা এক এক করে বুঝে নিই এগুলোর মানে কি। খাদ্য ক্ষুধা নিবারণ করে। যখন আমাদের ক্ষুধা লাগে তখন ধরো আমাদেরকে কেউ এক বাটি ভাত দিল বা অন্য কিছু খেতে দিল, আমরা যদি সেটা খাই তখন কি হয়? ক্ষুধাটা আর থাকে না। এটাই হলো খাদ্যের ক্ষুধা নিবারণ করার ক্ষমতা। এরপর খাদ্য কি করে? দেহের ক্ষয় পূরণ করে এবং বৃদ্ধি সাধন করে। ক্ষয় পূরণ মানে কি? ধরো আমরা কোথাও খেলতে গেলাম, খেলতে গেলে কি হয়? দৌড়াদৌড়ি করি, শক্তি ব্যয় হয়। যখন আমরা খাদ্য খাই তখন এই শক্তিগুলো আবার আমরা খাদ্য থেকে পেতে পারি। খেলার সময় আমাদের হাত পা কেটে যায় না? হ্যাঁ, খেলার সময় যখন হাত পা কেটে যায় এই যে পুরনো কোষগুলো ক্ষয় হয়, খাদ্য খেলে এই পুরনো কোষগুলো আবার গঠন হতে পারে। এটাই হচ্ছে খাদ্যের ক্ষয় পূরণ করার ক্ষমতা। তাহলে বৃদ্ধি সাধন কি? এই যে আমরা ছোট থেকে বড় হচ্ছি, আমাদের উচ্চতা বাড়ছে, মাংসপেশি বাড়ছে, এগুলোই হচ্ছে খাদ্যের বৃদ্ধি সাধন করার ক্ষমতা। খাদ্য যেমন দেহের পুরনো কোষ যেগুলো নষ্ট হয়ে গেল সেগুলোকে ঠিক করে, তেমনি নতুন নতুন কোষও গঠন করতে পারে। এরপর খাদ্যের কাজ কি? দেহের অভ্যন্তরীণ কার্যাবলী নিয়ন্ত্রণ। দেহের অভ্যন্তরীণ কার্যাবলী মানে কি? আমাদের দেহ অনেকগুলো অঙ্গ নিয়ে গঠিত। আমাদের মস্তিষ্ক আছে, আমাদের হৃৎপিণ্ড আছে, আমাদের যকৃৎ আছে। প্রত্যেকটা অঙ্গই বিভিন্ন ধরনের কাজ করে। যদি আমরা সঠিকভাবে খাবার খাই অঙ্গগুলো সুস্থভাবে স্বাভাবিকভাবে কাজ করতে পারে। যদি আমরা ঠিকমতো খাবার না খাই তাহলে এই অঙ্গগুলো ঠিকমতো কাজ করতে পারে না। এভাবে খাদ্য দেহের অভ্যন্তরীণ কার্যাবলী নিয়ন্ত্রণ করে। খাদ্য দেহকে সুস্থ এবং সবল রাখে। ধরো একটা জীর্ণ শিশু বা একটা দুর্বল শিশু, তাকে যদি আমি খাবার না দিই তাহলে তার দুর্বলতা আরো বাড়বে। যদি আমি তাকে সঠিকভাবে খাবার দিই তাহলে আস্তে আস্তে সে দুর্বলতা কাটিয়ে উঠবে এবং সুস্থ এবং প্রাণবন্ত হবে। তারপর কি? খাদ্য তাপ শক্তি উৎপাদন করে। আমরা যদি অনেকক্ষণ না খেয়ে থাকি আমাদের হাত পা ঠান্ডা হয়ে আসে, তাই না? হ্যাঁ, কারণ খাবার না পেলে শরীর এই তাপ শক্তি উৎপাদন করতে পারে না। আমাদের শরীরের যে নির্দিষ্ট তাপমাত্রা সেটা যখন আমরা খাবার খাই ঠিক মতো তখনই ঠিক থাকে, তা না হলে হাত পা ঠান্ডা হয়ে আসে।
তাই আমাদের কি করা উচিত? তাই আমাদের নিয়মিত এবং পরিমিত খাবার খাওয়া উচিত। এরপর আমি আসি পুষ্টির কথায়। পুষ্টি কি? পুষ্টি হচ্ছে খাদ্য খাওয়ার পর এই যে বিভিন্ন প্রক্রিয়াগুলো সম্পন্ন হয়, সেটাই হচ্ছে পুষ্টি। কি ধরনের বিভিন্ন প্রক্রিয়া? আমরা খাবার খেলে কি কি করতে পারতাম? ক্ষুধা নিবারণ করতে পারতাম, নতুন কোষ গঠন করতে পারতাম, তারপর হচ্ছে যখন কোষ ক্ষয়প্রাপ্ত হতো তখনও নতুন কোষ সৃষ্টি করতে পারতাম, তারপর দেহের অভ্যন্তরীণ কাজগুলো নিয়ন্ত্রণ করতে পারতাম, তাপ শক্তি উৎপাদন করতে পারতাম এবং দেহকে সুস্থ সবল রাখতে পারতাম। এই প্রত্যেকটা কাজ করার যে প্রক্রিয়া, সেটাই হচ্ছে পুষ্টি প্রক্রিয়া। এবার আমরা আসি পুষ্টির সংজ্ঞায়নে। পুষ্টি কি? খাদ্য শোষণের পর বিভিন্ন ধরনের কাজ করে, এই সম্পূর্ণটিকেই বলা হয় পুষ্টি। খাদ্য শোষণ মানে কি? আমরা খাবার গ্রহণ করলাম, এরপর সেটি হজম হলো, অর্থাৎ খাদ্য পরিপাক হলো। হজম হওয়ার পর খাদ্যটি দেহের বিভিন্ন কোষে চলে যায়। এই যে খাদ্য বিভিন্ন কোষে যাচ্ছে, সেটি হচ্ছে শোষণ। মানে কোষ খাদ্যগুলোকে নিয়ে নিচ্ছে, তারপর বিভিন্ন কাজ করছে। কি কি কাজ করছে? আমাদের ক্ষুধা নিবারণ করছে, দেহের যেই সব কোষগুলো ক্ষয়প্রাপ্ত হয়েছে সেগুলোকে নতুন করে গঠন করছে, কিংবা দেহ বৃদ্ধির জন্য নতুন নতুন কোষ গঠন করছে, তারপর তাপ শক্তি উৎপাদন করছে, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করছে, দেহকে সুস্থ এবং সবল রাখছে। এই সকল প্রক্রিয়াগুলোই পুষ্টি প্রক্রিয়ার মধ্যে পড়ে। এবার আমরা আসি স্বাস্থ্যের সংজ্ঞায়নে। স্বাস্থ্য কি? বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে রোগ ব্যাধি মুক্ত এবং দুর্বলতা মুক্ত শারীরিক, মানসিক এবং সামাজিকভাবে সন্তোষজনক সুস্থ অবস্থাই স্বাস্থ্য। অর্থাৎ স্বাস্থ্যের সাথে কি কি জড়িত? আমাদের দৈহিক অবস্থা, আমাদের মানসিক অবস্থা, আমাদের সামাজিক অবস্থা এবং আমাদের এই যে রোগ প্রতিরোধ ক্ষমতা, এগুলো সবই স্বাস্থ্যের সাথে জড়িত। যখন এই সবগুলো ঠিক থাকবে এবং আমরা তাতে সন্তুষ্ট থাকবো, অর্থাৎ সন্তোষজনক অবস্থায় থাকবে, তখনই তাকে আমরা বলবো স্বাস্থ্য। একজন স্বাস্থ্যবান ব্যক্তিকে আমরা কিভাবে চিনব? তার ওজন ঠিক থাকবে, তার স্বাস্থ্য সুগঠিত হবে, তার ত্বক মসৃণ চকচকে থাকবে, সে কাজ উৎসাহের সাথে করবে, হাসি খুশি থাকবে, তারপর তার নিয়মিত ঘুম হবে, নিয়মিত মলমূত্র ত্যাগ করতে পারবে। এগুলো বৈশিষ্ট্য যদি থাকে, তাহলেই আমরা একজন ব্যক্তিকে সুস্বাস্থ্যবান ব্যক্তি বলবো। অনেক সময় আমরা ভাবি কি যে যদি কেউ মোটা হয় তাহলে সে স্বাস্থ্যবান, এবং যদি কেউ শুকনা হয় তাহলে সে দুর্বল বা সুস্বাস্থ্যের অধিকারী নয়। বিষয়টা তেমন না। যদি একজন মানুষ মোটা হয় কিন্তু তার কাজে কোনো উদ্যম না থাকে, তার যদি কোনো কিছু করতে ভালো না লাগে, তার মানসিক অবস্থা যদি ঠিক না থাকে, সে যদি সারাক্ষণ দুর্বল অনুভব করে, তাহলে তাকে আমরা সুস্বাস্থ্যবান বলতে পারবো না। সুস্বাস্থ্যবান আমরা তখন বলবো যখন আমরা যে বৈশিষ্ট্যের কথাগুলো বলে এসেছি সবগুলোই একটা ব্যক্তিতে উপস্থিত থাকবে, তাহলেই আমরা সেই ব্যক্তিকে সুস্বাস্থ্যবান ব্যক্তি বলবো। এবার আমরা কথা বলবো খাদ্য, পুষ্টি এবং স্বাস্থ্যের সম্পর্ক নিয়ে। এরা কি একে অপরের সাথে জড়িত? হ্যাঁ, অবশ্যই এরা একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। অর্থাৎ খাদ্য যদি আমরা না খাই, সেই ক্ষেত্রে আমরা সঠিকভাবে পুষ্টি পাবো না। যদি আমরা সঠিকভাবে পুষ্টি না পাই, সেই ক্ষেত্রে আমাদের স্বাস্থ্য সুগঠিত হবে না। আমরা যদি কম খাবার খাই বা আমাদের প্রয়োজনের তুলনায় সীমিত খাবার খাই, সেই ক্ষেত্রে সেই খাবারগুলোর যে কাজগুলো করার কথা ছিল, অর্থাৎ খাদ্য খাওয়ার পর খাদ্য যে কাজগুলো করে সেগুলো করতে পারবে না। দেহ সুস্থ এবং সবল রাখার যে প্রক্রিয়া খাদ্য গ্রহণের মাধ্যমে সম্পন্ন হয়, সেটিও হবে না। অর্থাৎ পুষ্টি প্রক্রিয়াটি ব্যাহত হবে। যখন আমরা পুষ্টি প্রক্রিয়াটিকে ব্যাহত করব, তখন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যাবে। তখন আমরা ঘন ঘন রোগ আক্রান্ত হব এবং আমাদের শরীর হয়ে পড়বে দুর্বল। তাই আমাদের খাদ্য খাওয়া উচিত, কিন্তু তার মানে কি আমরা বেশি বেশি খাবার খাবো? না, বেশি খাবার খাওয়া যাবে না। কারণ যদি আমরা বেশি খাবার খাই, সেই ক্ষেত্রে আমাদের ওজন স্বাভাবিকের তুলনায় বেশি বেড়ে যাবে। সেটাতে কি কোনো সমস্যা হবে? তোমাদের কি মনে হয়? বেশি মোটা হলে কি কোনো সমস্যা হয়? অবশ্যই। বেশি মোটা হলে
ওজন বৃদ্ধির জন্য যে রোগগুলো হয় সেগুলোর প্রবণতা বেড়ে যাবে। অর্থাৎ আমাদের ডায়াবেটিস হতে পারে, আমাদের হৃদরোগ হতে পারে, ক্যান্সারের প্রবণতা বেড়ে যায়, উচ্চ রক্তচাপ হতে পারে। এভাবে যদি আমরা প্রয়োজনের অধিক খাবার খাই সেটিও আমাদের জন্য ভালো নয়। তাহলে আমরা কতটুকু খাবো? আমাদের ওজন এবং উচ্চতার জন্য ঠিক যতটুকু দরকার আমরা ততটুকু খাবো। তাহলে কি হবে? তাহলে আমাদের ওজন ঠিক থাকবে, আমাদের দেহ সুগঠিত হবে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে, আমরা দীর্ঘায়ু হব, আমাদের মেধার সঠিক বিকাশ হবে। এভাবে খাদ্য, পুষ্টি এবং স্বাস্থ্য একে অপরকে প্রভাবিত করে। সঠিক খাদ্য না পেলে যেমন আমরা সঠিক পুষ্টি পাবো না, সঠিক পুষ্টি না পেলে আমাদের স্বাস্থ্য ঠিক থাকবে না। খাদ্য, পুষ্টি এবং স্বাস্থ্য কিভাবে একে অপরের সাথে জড়িত সেটি আমরা একটা গল্প দিয়ে বুঝতে পারবো। তাহমিদ আর আবিদ দুই বন্ধু। তাহমিদ সারাদিন ইন্টারনেটে বসে থাকে, বিভিন্ন ধরনের গেম খেলে এবং ও কম্পিউটারের স্ক্রিনের সামনে থেকে উঠে না। ওর মা যখন খাবার দিয়ে যায় সারাদিন ওখানে বসেই খেতে থাকে এবং কতক্ষণ পর পর ঘন্টায় ঘন্টায় ওকে খাবার না দেওয়া হলে সে চিৎকার চেঁচামেচি করে। কিন্তু এত খাবার খাওয়ার পরও তার ওজন বাড়ছে ঠিকই, কিন্তু তার পড়াশোনায় কোনো মনোযোগ নেই, সে কোনো কিছু পড়লে মনে রাখতে পারে না। আবার কোনো রোগ হলেও সে ঠিকঠাক মতো ওই রোগ প্রতিরোধ করতে পারে না, মানে তার রোগ সারতে অনেক বেশি সময় লাগে। আবার আবির, সে তার মা তাকে যতটুকু খাবার দেয় সে ততটুকুই খায়, বাড়তি খাবার ওর দরকার হয় না। সে বন্ধুদের সাথে খেলতে যায়, মাঠে দৌড়াদৌড়ি করে এবং সে ক্লাসেও খুব মনোযোগী। সে পড়া মনে রাখতে পারে দ্রুত এবং তার সব সাবজেক্টে খুব ভালো নাম্বার আসে। তার কোনো রোগ হলে সেটি সারতেও বেশি দিন লাগে না এবং তার যে ওজন সেটি তার মতো বাচ্চাদের যে ওজন থাকা উচিত সেই সীমার মধ্যে আছে। তাহলে আমাকে বলো তো তোমরা যে তাহমিদ কেন এরকম এবং আবির কেন এরকম? হ্যাঁ, আমি জানি তোমরা বুঝতে পেরেছো যে তাহমিদ যতটুকু তার প্রয়োজন তার চেয়ে বেশি খাচ্ছে, যার জন্য তার ওজন অনেক বেড়ে যাচ্ছে। ওজন বাড়ায় সে বিভিন্ন ধরনের স্বাস্থ্যের ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে, তার মেধাও ঠিকঠাক মতো বিকাশ হচ্ছে না, যার জন্য পড়াশোনায় তার মনোযোগ থাকছে না, রোগও ঠিক মতো প্রতিরোধ করতে পারছে না। অন্যদিকে আবির কি করছে? আবির ঠিক মতো খাওয়া দাওয়া করছে, খেলাধুলা করছে, তাই তার সবকিছুতে মনোযোগও যেমন আছে, শরীর স্বাস্থ্যও ভালো আছে। এভাবেই আমরা বুঝতে পারলাম খাদ্য, পুষ্টি এবং স্বাস্থ্য একে অপরের সাথে আন্তরিকভাবে জড়িত। এবার আমরা পরবর্তী পাঠে চলে যাই। এখানে আমরা আলোচনা করব খাদ্য, পুষ্টি এবং পরিচ্ছন্নতার সম্পর্ক নিয়ে। খাদ্যের সাথে পুষ্টি যে সম্পৃক্ত সেটা তো আমরা দেখলাম, যে যদি আমরা সঠিকভাবে খাবার না খাই তাহলে খাবারের যে কাজগুলো করার কথা ছিল সেগুলো হবে না। যদি সেই কাজগুলো না হয় সেক্ষেত্রে আমাদের পুষ্টি ব্যাহত হবে। কিন্তু পরিবেশের সাথে কি কোনো এর সম্পর্ক আছে? অবশ্যই আছে। যদি খাবারটি অপরিচ্ছন্ন পরিবেশে তৈরি করা হয় কিংবা গ্রহণ করা হয় তাহলে সেটা জীবাণু দ্বারা আক্রান্ত হওয়ার প্রবণতা বেড়ে যায়। যখন সেই জীবাণু দ্বারা আক্রান্ত খাবার আমরা গ্রহণ করি তখন আমাদের রোগ আক্রান্ত হওয়ার প্রবণতা বেড়ে যায় এবং যখন আমরা রোগ আক্রান্ত হই তখন খাবারের যে কাজগুলো করার দরকার ছিল সেগুলো সে করতে পারে না, অর্থাৎ আমাদের পুষ্টি ব্যাহত হয়। তাই আমাদের এমন পরিবেশে রান্না করতে হবে যেটা পরিষ্কার, তাহলে সেটি জীবাণু দ্বারা যেমন আক্রান্ত হবে না, তখন আমরা যখন খাবার গ্রহণ করব আমরাও জীবাণু দ্বারা আক্রান্ত হব না। এখন আমি যে পরিবেশের কথা বলছি আমি ঠিক কোন পরিবেশের কথা বলছি? পরিবেশ বলতে তো আমাদের আশেপাশের সবকিছুকে বোঝানো হয়। আমি এখানে যে পরিবেশ বলছি সেটি আসলে কোনটা? এখানে আমি পরিবেশ বলতে বোঝাচ্ছি খাবার তৈরি করার সময় এবং গ্রহণ করার সময় খাবারের সংস্পর্শে যা যা আসে সম্পূর্ণটাই পরিবেশের আওতায় পড়ে। অর্থাৎ রান্না করার স্থান, খাবার কাটার স্থান, খাবার রাখার স্থান, খাবার খাওয়ার স্থান, যে খাচ্ছে তার হাত, এগুলো সবই পরিষ্কার থাকতে হবে। এগুলো পরিষ্কার না থাকলে সেই ক্ষেত্রে খাবার রোগ জীবাণু দ্বারা আক্রান্ত হওয়ার প্রবণতা বেড়ে যাবে। অপরিচ্ছন্ন পরিবেশই রোগ জীবাণুর প্রধান উৎস। আমরা এখন অপরিচ্ছন্ন পরিবেশ এবং অপুষ্টির একটি চক্র দেখব। যখন
একটি অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি বা গ্রহণ করা হয় তখন খাবারটি রোগ জীবাণু দ্বারা আক্রান্ত হয়। যখন সেই রোগ জীবাণু দ্বারা আক্রান্ত খাবার আমরা গ্রহণ করি, আমরা রোগ জীবাণু দ্বারা আক্রান্ত হই। যখন আমরা রোগ জীবাণু দ্বারা আক্রান্ত হই তখন আমাদের অপুষ্টি হয়, অর্থাৎ পুষ্টির যে সম্পূর্ণ প্রক্রিয়া সেটি ব্যাহত হয়। পুষ্টি প্রক্রিয়া যখন ব্যাহত হয়, অর্থাৎ খাবার যখন নিজের কাজগুলো করতে না পারে, তখন আমাদের রোগ জীবাণুতে আক্রান্ত হওয়ার যে প্রবণতা সেটি আরো বেড়ে যায়। অর্থাৎ অপুষ্টি থেকে রোগ জীবাণুতে আক্রান্ত হয়ে আমরা আরো দুর্বলতার দিকে চলে যাই। এভাবে এই চক্রটি ঘুরতেই থাকে। ধরা যাক একজন মা তার শিশুর জন্য খাবার রান্না করলো, কিন্তু শিশুটি যে মাটি দিয়ে খেলছিল সেটি তার মা খেয়াল করেননি। তাহলে কি হলো? শিশুটি যখন খাবার গ্রহণ করলো নিজের হাত দিয়ে, তার খাবারও সেই মাটির মধ্যে যে রোগ জীবাণু আছে সেগুলো দিয়ে সংক্রমিত হলো। সংক্রমিত খাবার গ্রহণ করার পর তার রোগ আক্রান্ত হওয়ার প্রবণতা বেড়ে যাবে। কি ধরনের রোগ হতে পারে? তার ডায়রিয়া হতে পারে। যখন একটা শিশুর ডায়রিয়া হয় তখন সে যখন খাবার গ্রহণ করছে সেটি তার শরীর শোষণ করতে পারে না, অর্থাৎ খাবারে যে পুষ্টি উপাদানগুলো আছে সেগুলো শরীর নেয় না, শরীর থেকে বের হয়ে যায়। তখন সে রোগ প্রতিরোধ ক্ষমতা যা খাবার থেকে পাওয়ার কথা ছিল সেগুলো পায় না, সে দুর্বল হয়ে যায়, অপুষ্টিতে ভোগে এবং একটি অপুষ্ট বাচ্চার রোগাক্রান্ত হওয়ার যে প্রবণতা সেটি আরো অনেক বেশি বেড়ে যায়। এভাবে এই চক্রটি ঘুরতেই থাকে। কিন্তু এই চক্রটিকে আমরা শুরুতেই বন্ধ করে দিতে পারি। কোথায়? এই যে পরিবেশ যেখানে আমরা খাবার রান্না করছিলাম সেটা যদি আমরা পরিষ্কার রাখি, অর্থাৎ আমাদের রান্না করার আসবাবপত্র, থালা, বাসন, গ্লাস, প্লেট যা যা আছে সব যদি ধুয়ে রাখি, খাওয়ার সময় হাত ধুয়ে নিই, খাবার রান্না করার সময় হাত ধুয়ে নিই, খাবারটা পরিষ্কার জিনিস দিয়ে কাটি, এই প্রত্যেকটা জিনিস যা খাবারের সংস্পর্শে আসছে তা যদি পরিষ্কার এবং পরিচ্ছন্ন থাকে, তাহলে আমরা খাবারটিকেও পরিষ্কার এবং পরিচ্ছন্ন এবং আমাদের জন্য নিরাপদ করে রাখতে পারবো। তাহলে আমাদের কোনো রোগ হবে না এবং আমরা সুস্বাস্থ্যবান হতে পারবো। তাহলে আমাদের আজকের ক্লাসটি এখানে শেষ হলো। আজকের আলোচনাতে আমরা কি কি শিখলাম? আজকের আলোচনাতে আমরা শিখলাম খাদ্য কি, পুষ্টি কি, স্বাস্থ্য কি। খাদ্য কি? আমরা যা খাই তাই খাদ্য, তবে তার কিছু শর্ত আছে। সেটি যখন পুষ্টি সাধন করবে, যখন আমাদের শরীর সেটিকে হজম করতে পারবে অর্থাৎ পরিপাক করতে পারবে, এবং যখন আমাদের শরীর গঠনে সেটি সাহায্য করবে। এবং শরীর গঠনের প্রধান উপাদান কি? শরীর গঠনের প্রধান উপাদান হলো খাদ্য। খাদ্য এছাড়া কি কি কাজ করে? খাদ্য কি করে? ক্ষুধা নিবারণ করে, খাদ্য দেহের ক্ষয় পূরণ এবং বৃদ্ধি সাধন করে, খাদ্য দেহের অভ্যন্তরীণ কার্যাবলী নিয়ন্ত্রণ করে, খাদ্য দেহকে সুস্থ সবল রাখে, দেহের তাপ ও শক্তি উৎপাদন করে। এরপর আমরা কি শিখেছি? এরপর আমরা শিখেছি খাদ্য, পুষ্টি এবং স্বাস্থ্যের মধ্যে সম্পর্ক কি। আমরা শিখেছি যদি আমরা ঠিকমতো খাবার না খাই, সেই ক্ষেত্রে খাবারের যে কাজগুলো করার কথা ছিল সেগুলো সে করতে পারবে না। যখন খাবার সে কাজগুলো করতে পারবে না তখন পুষ্টি প্রক্রিয়াটি ব্যাহত হবে, এবং যখন পুষ্টি প্রক্রিয়াটি ব্যাহত হবে তখন আমাদের যে সুস্বাস্থ্য গঠন করার ক্ষমতা সেটি কমে আসবে। আমরা সুস্বাস্থ্য গঠন করতে পারবো না, অপুষ্টিতে ভুগবো। এরপর আমরা কি পড়েছি? এরপর আমরা পড়েছি অপরিচ্ছন্ন পরিবেশ এবং অপুষ্টির মধ্যে সম্পর্ক। তাহলে এখন আমাদের ক্লাসটা শেষ হয়ে গেল। এবার তোমরা বাড়ির কাজগুলো লিখে নাও। বাড়ির কাজ 1, খাদ্যের কাজগুলো কি কি? বাড়ির কাজ 2, একজন সুস্বাস্থ্যবান ব্যক্তির বৈশিষ্ট্যগুলো কি কি? বাড়ির কাজ 3, অপরিচ্ছন্নতা এবং অপুষ্টির মধ্যে সম্পর্ক কি কি? সেই চক্রটি এঁকে দেখাও। স্কুল খোলার পরে তোমরা বাড়ির কাজগুলো তোমাদের শ্রেণী শিক্ষকের কাছে জমা দিবে। ভালো থাকো, সুস্থ থাকো, সরকারি নির্দেশনা মেনে ঘরে অবস্থান করো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। ধন্যবাদ।
Dear students, how are you everyone? This is Ehsan Jamil, your today's English teacher. Welcome to Amar Ghare, Amar School. In our last class, we came to know about Kavita's village, Sundarpur. This time, we will be learning about Paul visits Sundarpur, the same village what belongs to Kavita. Today, we will be discussing from Class 7, English for Today, Unit 8, Lesson 3. Paul visits Sundarpur. After completing this lesson, we will be learning to read and understand texts and dialogues, understand conversations on familiar everyday topics. Ask and answer questions about like and dislike practice. Then, complete guided and semi-guided writing tasks. We will be learning some of the keywords. Okay? The use of those keywords we will learn easily throughout some practice and the passage. What are they? They are volunteer, arsenic poisoning, and green coconut. Yes, only these three words. So let's take our next step. In pairs, now you will be discovering some of the likes and dislikes of your partner. Okay? You will mention 4 things, but definitely you are not going to tell what are the things you like and you dislike. Your partner has to guess it. This is our practice A. Look at the book and see practice A. There are 4 things which you have to discover. For example, follow the example given below. A. Mathematics, washing clothes, rain, dry fish. You like mathematics. You're right. You love washing clothes. That's not right. Then you love rain and hate washing clothes? Yes. And you dislike dry fish? No, I love it. So students, you see how we discovered our like and dislikes through a dialogue? So let's move on to the next practice. Now we will be reading a short passage about Paul visits Sundarpur. Okay? Take a look. Paul is a young volunteer of an international NGO in Bangladesh. He visits Sundarpur to talk to the villagers about arsenic poisoning. Read the passage to know about his visit. So let's read it. Paul went to the Sundarpur High School to meet the teachers and students there. He was warmly greeted by all. He quite enjoyed the green coconut drink that was served on his arrival. He gave a short lecture to the students and explained how they would fight against arsenic poisoning. Paul also answered the questions asked by some students. He liked most of the questions. He also took some pictures with the students. He always takes his camera with him. He loves photography. As he was taking leave, all the students followed him up to the school gate. The teachers wanted to hire a rickshaw for him. He does not like riding rickshaws. In fact, he hates the idea of sitting idle while another person is pulling the rickshaw. So he did not mind walking towards the local union council office. In pairs, now discuss the questions. And here are the questions. Why did Paul go to Sundarpur High School? Why don't you take it as a little class work?
Let's do the question and answer practice. And your remaining questions are: did Paul like the students and teachers of the school? How was Paul entertained at the school on his arrival? What did Paul talk about to the students of the school? And why doesn't Paul like riding rickshaws? You have to find the answers from the passage. Let's give it a try. Are you done? Is it difficult? Let's solve it together. Our first question: why did Paul go to Sundarpur High School? Our answer is to meet the teachers and students there. So you have to write: Paul went to Sundarpur High School to meet the teachers and students there. Next question: did Paul like the students and teachers of the school? The answer is yes. Paul liked the students and the teachers of the school very much. Number 3. How was Paul entertained at the school on his arrival? Our answer is Paul was warmly greeted by all. In fact, he enjoyed the green coconut drink offered by them. The next question: what did Paul talk about to the students of the school? He gave a short lecture to the students and explained how they would fight against arsenic poisoning. Later, a question and answer program of the students occurred. Next question: why doesn't Paul like riding rickshaws? The answer is Paul doesn't like the idea of sitting idle while another person is pulling the rickshaw. So let's move on to our next practice. Practice D, dealing with Paul's likes and dislikes. Let's look at the practice. Read the statements about Paul's likes and dislikes and replace the underlined parts of each sentence with a phrase given in the box. Number 1. Paul quite likes the green coconut drink. Number 2. He didn't mind walking along the village roads. Number 3. He loves taking pictures. And number 4. He hates sitting idly in a rickshaw. Here are the phrases what you have to replace with the underlined one. And the phrases are: really dislikes, did not dislike, enjoys, and really likes. Give it a try. Try to replace these phrases with the underlined phrases. The meaning will carry same, but just will replace the phrases. Yes, you have to take a synonymous phrase. So let's do it. Are you done? So let's match the solution. Paul quite likes the green coconut would be replaced with enjoys. So it's supposed to be Paul enjoys the green coconut drink. Next, it was he didn't mind walking along the village roads. And it will be replaced with he did not dislike walking along the village roads. Then, he loves taking pictures. And it will be replaced with he really likes taking pictures.
Number 4. He hates sitting idly in a rickshaw. And the remaining option, he really dislikes sitting idly in a rickshaw. Now look at the next practice, practice E. This time we have to chalk out our like and dislike, but in a different way. And what is that? You have to find out the degree of your liking and disliking. There are some things which you like and some you really like. And there are some which you really do not like. So let's complete the grid in practice E. There are some boxes you see in your book, so you can easily fill the box with your like and more like and dislike and more dislike fashion. Okay? So let's do it. Dear students, today we came to learn about Paul's visit in Sundarpur, and we have noticed that he has visited the village for a very noble cause. It is to guide the villagers about arsenic poisoning. So students, you have always tried and noticed some of the noble causes in our local areas, didn't you? So like Paul, you should also always try to do something good for the society. Anything good you came to learn, try to spread and share with others. Did you notice Paul does not like something very important? He does not like riding rickshaws. When you came to know about this information, you must have very astonished that why Paul would not like riding rickshaw. But later you came to know there is a great cause behind it. And what is that? That you are sitting idle and someone is pulling the rickshaw with his physical labor. Paul finds it very inhuman, that's why. Indeed, Paul is very kind, we find. So we also have to be very much sympathetic towards the humanity like Paul. And we have to determine our like and dislike according to it. So students, what are the things today we learned? We read and understood texts and dialogues. We understood conversations on familiar everyday topics. Ask and answer questions about like and dislike practice. Then, complete guided and semi-guided writing tasks. Now, take a homework. The exercise which you have just finished, practice E. You have sorted out all your liking and disliking in compared to your degree. Now, you have to write a dialogue keeping all this information in mind. Okay? So, take a person. It can be imaginary, it can be your anybody known. So, write a dialogue between you and the person. The person will ask a question about those things, your like and dislike, and something you like more and something you dislike more. So, put it in a conversational way and it will be a healthy discussion of you and your partner.
Okay? After completing this task, you have to submit it to your subject teacher. So dear students, that's all for today. Stay home, stay safe, follow the instruction of the government. Bye bye. আমার ঘর আমার স্কুলের সপ্তম শ্রেণীর আজকের এই পাঠে সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা দশম অধ্যায়ের সর্বসমতা এবং সদৃশ্যতা অধ্যায়ের কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের পাঠের বিষয়গুলো হলো উপপাদ্য ৩, বাহু 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 উপপাদ্য এবং অনুশীলনী 10.2 এর 2 নং সমস্যা। এই পাঠ শেষে আমরা উপপাদ্য ৩ প্রমাণ করতে পারব, উপপাদ্য ৩ এর উপর ভিত্তি করে অনুশীলনীর সমস্যা সমাধান করতে পারব। উপপাদ্য ৩-এ বলা হয়েছে যদি একটি ত্রিভুজের ৩ বাহু যথাক্রমে অপর একটি ত্রিভুজের ৩ বাহুর সমান হয় তবে ত্রিভুজ দুইটি সর্বসম হবে। আমাদের এখানে আছে এবিসি ত্রিভুজ। এই এবিসি ত্রিভুজের ৩টি বাহু যদি এই ডিইএফ ত্রিভুজের ৩টি বাহুর সমান হয় তবে এই দুটি ত্রিভুজ পরস্পর সর্বসম হবে। এবারে আসি আমরা বিশেষ নির্বাচনে। আমাদের এখানে আছে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিইএফ। এই দুটি ত্রিভুজে এবি সমান এই যে এবি বাহু সমান ডিই বাহু, তাহলে লিখি ডিই বাহু, এবং এই এসি সমান এই ডিএফ বাহু, লিখি এ সি সমান ডিএফ বাহু, এবং এই বিসি বাহু সমান হচ্ছে ইএফ বাহু, লিখি বি সি বাহু সমান ইএফ বাহু। আমাদেরকে প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ ডিইএফ। এবার প্রমাণে আসি। দেখো, এই এবিসি ত্রিভুজের বৃহত্তম বাহু হলো এই বিসি এবং ডিইএফ ত্রিভুজের বৃহত্তম বাহু হলো ইএফ। তাহলে এই দুটি ত্রিভুজের বৃহত্তম বাহুদ্বয় হলো বিসি এবং ইএফ। এবার দেখো, এই এবিসি ত্রিভুজকে ত্রিভুজ ডিইএফ এর উপর এমন ভাবে স্থাপন করব যেন এবিসি এর বৃহত্তম বাহু বিসি ডিইএফ এর বৃহত্তম বাহু ইএফ বাহুর উপর পড়ে এবং ইএফ বাহুর যে পাশে ডি বিন্দু আছে এ বিন্দুটি তার বিপরীত পাশে পড়ে এবং এর নাম দেই আমরা জি। তাহলে এবিসি ত্রিভুজকে যখন ডিইএফ এর উপর স্থাপন করব তখন এই এ বিন্দুটির নতুন অবস্থান হবে এই জি বিন্দুটি। সুতরাং এই এ বিন্দুর নতুন অবস্থান হলো জি বিন্দুটি। এখন দেখো, এই বিসি বাহু সমান ইএফ বাহু বলে সি বিন্দুটি অবশ্যই এই এফ বিন্দুতে পড়বে। তাহলে সি বিন্দুটি পড়ছে আমাদের এফ বিন্দুতে। তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ এ বি সি এর নতুন অবস্থান হলো ত্রিভুজ জি ই এফ। তাহলে এই যে ইজি সমান হলো বি এ বাহু, লিখি ই জি সমান বি এ বাহু। এই এফ জি সমান হলো সি এ বাহু এবং কোণ ই জি এফ, কোণ ই জি এফ সমান হবে কোণ বি এ সি, কোণ বি এ সি। এবার আমরা এই ডি এবং জি বিন্দুটি যুক্ত করি। এখন ডি কমা জি যোগ করায় আমরা একটি নতুন ত্রিভুজ পেলাম, সেটি হচ্ছে ই ডি জি। লিখি ত্রিভুজ ই ডি জি এবং এই ত্রিভুজে ইজি সমান ইডি। কেননা দেখো ইজি
সমান ই ডি সমান এ বি। দেখো আমরা জানি এ বি সমান ডিই, এই ইডি যা ডিইও তা। তাহলে দেখো এই কোণ ইডিজি, কোণ ইডিজি সমান হবে কোণ ইজিডি, কোণ ইজিডি। এটা আমরা কোথা থেকে পেলাম? উপপাদ্য 2 থেকে পেলাম। উপপাদ্য 2 অনুসারে সমান সমান বাহুর বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়। আবার এপাশে দেখো আমাদের এখানে আছে এফ ডি জি ত্রিভুজ, তাহলে এখানে আছে আমাদের ত্রিভুজ এফ ডি জি, এবং এই এফ ডি জি ত্রিভুজে এফ জি সমান এফ ডি সমান এসি বাহু। তাহলে লিখি এফ জি সমান এফ ডি সমান এসি বাহু। এবং এখানেও এই যে এফডি, এই এফডি মানে হচ্ছে এই ডিএফ, এবং দেখো ডিএফ বাহু সমান হলো এই যে এসি বাহু। এখন দেখো এই এফডিজি ত্রিভুজের ক্ষেত্রে এফজি বাহুর বিপরীত কোণ, কোণ এফ ডি জি সমান হবে এফডি বাহুর বিপরীত কোণ এফ জি ডি, কোণ এফ জি ডি। এটিও আমরা পেলাম উপপাদ্য 2 থেকে। এখন দেখো এই ইডিজি ত্রিভুজের ক্ষেত্রে আমরা পেয়েছি এই দুইটি কোণ সমান, তাহলে এটি সমীকরণ 1, এবং এফডিজি ত্রিভুজের ক্ষেত্রে আমরা পেয়েছি এই দুটি কোণ সমান, এটি হলো সমীকরণ 2। এবার এই 1 নং এবং 2 নং সমীকরণ যোগ করে পাই 1 যোগ 2 হলো কোণ ই ডি জি যোগ কোণ এফ ডি জি সমান এই কোণ ইজিডি যোগ কোণ এফজিডি, কোণ ইজিডি যোগ কোণ এফ জি ডি। এখন এই চিত্রে দেখো কোণ ইডিজি অর্থাৎ এই কোণটি যোগ এফডিজি, এই কোণটি সমান হয় এই সম্পূর্ণ ইডিএফ কোণ। তাহলে আমরা লিখতে পারি কোণ ইডিএফ সমান ইজিডি যোগ এফজিডি। দেখি ইজিডি এই কোণটি যোগ এফজিডি এই কোণটি সমান হবে এই ইজি এফ কোণটি। তাহলে এখানে হবে কোণ ইজি এফ কোণ। আবার যেহেতু এবিসি এবং ইজিএফ একই ত্রিভুজ, তাহলে কোণ এই বিএসি কোণ বিএসি সমান হলো এই ইজিএফ এর ইজিএফ কোণ। লিখি কোণ ইজিএফ, এবং আমরা জানি এই ইজিএফ সমান হলো ইডিএফ, তাহলে লিখি কোণ ইডিএফ। এখন দেখো এই যে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিইএফ এ এই এবি সমান ডিই, তাহলে লিখি এবি সমান ডিই, এবং এই যে এসি সমান ডিএফ, এসি বাহু সমান ডিএফ বাহু, এবং এই দুইটি বাহুর অন্তর্ভুক্ত কোণদ্বয় বিএসি, কোণ বিএসি সমান কোণ ইডিএফ, কোণ ইডিএফ। তাহলে এই অংশটুকু থেকে আমরা উপপাদ্য 1 অনুসারে বুঝতে পারছি ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিইএফ। তাহলে সবশেষে আমরা প্রমাণ করলাম যে একটি ত্রিভুজের 3টি বাহু যদি অপর একটি ত্রিভুজের 3 বাহুর সমান হয় তবে সেই ত্রিভুজ দুটি সর্বসম হবে। আশা করি বাহু 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 উপপাদ্যটি বুঝতে পেরেছ। এবার এই উপপাদ্যের সাহায্যে আমরা অনুশীলনীর সমস্যা সমাধান করব। অনুশীলনীর এই প্রথম সমস্যাটিতে বলা হয়েছে ত্রিভুজ এবিসি এর এবি সমান এসি এবং ও এবিসি এর অভ্যন্তরে এমন একটি বিন্দু যেন ওবি সমান ওসি হয়। দেখো এই যে এবিসি ত্রিভুজের এই এবি বাহু সমান এই এসি বাহু, এবং এই এবিসি এর অভ্যন্তরে ও এমন একটি বিন্দু যেন এই যে ওবি সমান ওসি হয়।
আমাদের প্রমাণ করতে হবে কোণ এ ও বি এই কোণটি সমান কোণ এ ও সি এই কোণটি। এবার বিশেষ নির্বাচনে খেয়াল করো, আমাদের বলা হয়েছে ত্রিভুজ এ বি সি এ বি বাহু সমান হলো এসি বাহু এবং এই ত্রিভুজের অভ্যন্তরে ও একটি বিন্দু, আর এই ও বিন্দুর কারণে আমরা পাচ্ছি ও বি সমান ও সি। আমাদের প্রমাণ করতে হবে কোণ এ ও বি, কোণ এ ও বি অর্থাৎ এই যে এই কোণটি সমান কোণ এ ও সি অর্থাৎ এ ও সি এই কোণটি। লিখি কোণ এ ও সি। চলো এবার আমরা এটি প্রমাণ করে ফেলি। দেখো এখানে এ ও বি এবং এ ও সি দুটি ত্রিভুজ আছে। দেখি ত্রিভুজ এ ও বি এবং ত্রিভুজ এ ও সি, এই দুটি ত্রিভুজ আমরা যদি তুলনা করি তাহলে দেখব এ বি সমান এসি আমাদের দেয়া আছে, অর্থাৎ এই বাহু সমান এই বাহু, এবং ও বি সমান ও সি, এই যে আমাদের প্রশ্নেই বলা হয়েছে। তাহলে লিখি ও বি সমান ও সি। এবং দেখো এই যে এ ও বাহুটি আছে, এ ও বাহু উভয় ত্রিভুজের সাধারণ বাহু। তাহলে আমরা লিখতে পারি এ ও সমান এ ও, কেননা এ ও উভয় ত্রিভুজেরই সাধারণ বাহু। অতএব বাহু 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 উপপাদ্য অনুসারে ত্রিভুজ এ ও বি সর্বসম ত্রিভুজ এ ও সি। যখন এই দুইটি ত্রিভুজ সর্বসম হবে তাহলে এদের অনুরূপ কোণগুলোও সমান হবে। সুতরাং এই এ ও বি সমান হবে কোণ এ ও বি সমান হবে কোণ এ ও সি অর্থাৎ এই কোণটি। এটি আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। তাহলে আমরা বাহু 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 উপপাদ্যের সাহায্যে এটি প্রমাণ করে ফেললাম। অনুশীলনী 10.2 এর 2 নং সমস্যায় দেখো ত্রিভুজ এবিসি এর এই যে এবিসি ত্রিভুজের এবি এবং এসি বাহুতে, এই এবি এবং এসি বাহুতে যথাক্রমে ডি এবং ই, এইখানে হলো ডি এবং এখানে ই, এমন দুইটি বিন্দু যেন এই বিডি সমান সিই হয় এবং বিই সমান সিডি হয়, এই বিই সমান সিডি হয়। প্রমাণ করো যে কোণ এবিসি সমান কোণ এসিবি। এবার আমরা বিশেষ নির্বাচনে আসি। বিশেষ নির্বাচনে দেখো এই যে ত্রিভুজ এ বি সি এবি বাহুর মধ্যবিন্দু হলো ডি বিন্দুটি এবং এসি বাহুর মধ্যবিন্দু হলো ই বিন্দুটি। ফলে আমরা পাচ্ছি এই বিডি সমান সিই, লিখি বিডি সমান সিই এবং এই বিই সমান সিডি, বিই সমান সিডি। আমাদের প্রমাণ করতে হবে কোণ এ বি সি অর্থাৎ এই কোণটি সমান কোণ এ সি বি এই কোণটি। তাহলে প্রমাণ করতে হবে কোণ এ বি সি সমান কোণ এ সি বি। এবার প্রমাণে আসি। এখানে দেখো আমরা দুটি ত্রিভুজ পাই বি ডি সি, ত্রিভুজ বি ডি সি এবং বিই সি, ত্রিভুজ বিই সি। এই দুটি ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখছি বিডি সমান সিই, বিডি সমান হলো সিই এবং বিই সমান সিডি, বিই সমান হলো সিডি এবং এই বিসি বাহু এই দুটি ত্রিভুজেরই সাধারণ বাহু। সেক্ষেত্রে আমাদের হবে বিসি বাহু সমান বিসি বাহু। তাহলে দেখো এই ত্রিভুজটি এবং এই ত্রিভুজটির অনুরূপ বাহুগুলো পরস্পর সমান। সেক্ষেত্রে বাহু 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 অর্থাৎ উপপাদ্য 3 অনুসারে আমরা জানি যখন একটি ত্রিভুজের তিনটি বাহু যথাক্রমে অপর ত্রিভুজের তিনটি বাহুর সমান হয় তখন ওই ত্রিভুজ দুটি সর্বসম হবে। সুতরাং এই ত্রিভুজ বিডিসি সর্বসম ত্রিভুজ বিইসি। এখন যেহেতু এই দুটি ত্রিভুজ সর্বসম তাহলে এদের অনুরূপ কোণগুলো সর্বসম হবে। সেক্ষেত্রে কোণ ডিবিসি, কোণ ডিবিসি
সি সমান হবে ই সি বি। কোণ ই সি বি। এই ডিবিসি কে আমরা লিখতে পারি এ বি সি। লিখি কোণ এ বি সি সমান এই ইসিবি কে লিখতে পারি এ সি বি। কোণ এ সি বি। সুতরাং আমরা উপপাদ্য 3 এর সাহায্যে প্রমাণ করে ফেললাম কোণ এবিসি সমান কোণ এ সি বি। প্রমাণিত। আজকের পাঠে আমরা কি কি শিখলাম? আজকের পাঠে আমরা উপপাদ্য 3 শিখলাম, যেখানে বলা হয়েছে যদি একটি ত্রিভুজের 3টি বাহু অন্য একটি ত্রিভুজের 3টি বাহুর সমান হয় তাহলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। সেই সাথে উপপাদ্য 3 এর সাহায্যে 10.2 অনুশীলনীর 1 ও 2 নং সমস্যাও সমাধান করলাম। এবারে আমরা দেখি আমাদের বাড়ির কাজ কি। চিত্রটি দেখো, এবিসি ত্রিভুজে এসি সমান বিসি। এই যে এ বিসি ত্রিভুজে এসি সমান বিসি বলে দেয়া হয়েছে। পি ত্রিভুজ এবিসি এর এমন একটি বিন্দু যেন পি এ সমান পিবি সমান পিসি হয়। অর্থাৎ পি এমন একটি বিন্দু যেখানে এই যে পি এ বাহু সমান পিবি বাহু সমান পিসি বাহু। আমাদেরকে প্রমাণ করতে হবে কোণ এপিসি সমান কোণ বিপিসি, অর্থাৎ কোণ এপিসি অর্থাৎ এই কোণটি সমান কোণ বিপিসি, এই কোণটি। বাড়ির কাজটি তোমরা তোমাদের গণিত খাতায় করবে এবং স্কুল খোলার পর বাড়ির কাজের এই খাতাটি গণিত শিক্ষকের কাছে জমা দিবে। আর মনে রেখো, বাড়ির কাজের মূল্যায়নের নাম্বার তোমাদের ধারাবাহিক মূল্যায়নে যুক্ত হবে। সবাই পরিবারকে নিয়ে সুস্থ থেকো, ভালো থেকো। সেই সাথে সরকারি নির্দেশনা মেনে ঘরে অবস্থান করো এবং পরিবারের সকলে মিলে স্বাস্থ্যবিধি মেনে চলো। প্রিয় শিক্ষার্থীরা, এই ক্লাসটি পুনরায় দেখতে চাইলে চোখ রাখো আমার ঘরে আমার স্কুলের ফেসবুক ও ইউটিউব চ্যানেলটিতে। ধন্যবাদ। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমার ঘরে আমার স্কুলের আজকের পাঠে সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা গণিতের 10ম অধ্যায়ে বৃত্তের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। আজকের পাঠের বিষয় হলো অনুশীলনী 10.1 এর 5 ও 6 নং সমস্যা, সেই সাথে উপপাদ্য 2। এই পাঠ শেষে আমরা উপপাদ্য 1 এর উপর ভিত্তি করে অনুশীলনীর বিভিন্ন সমস্যা সমাধান করতে পারবো এবং সেই সাথে উপপাদ্য 2 প্রমাণ করতে পারবো। এবারে আসি আমরা 10.1 অনুশীলনীর 5 নং সমস্যায়। এই 5 নং সমস্যাটি দেখো, কোন বৃত্ত একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো দিয়ে যায়। দেখাতে হবে যে ওই বৃত্তের কেন্দ্র অতিভুজের মধ্যবিন্দু। এখন দেখো, সমকোণী ত্রিভুজ বিএসি, যার এই বিএসি কোণটি, এই কোণটি সমকোণ। এই ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু হলো এ, বি, সি। এই 3টি শীর্ষবিন্দু দিয়ে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তটি যায়। আমাদের যা প্রমাণ করতে হবে তা হলো ও কেন্দ্রটি এই বিএসি সমকোণী ত্রিভুজ বিসি এর মধ্যবিন্দু, অর্থাৎ ও হলো বিসি এর মধ্যবিন্দু। এখন এই প্রমাণটির জন্য আমরা কিছু অঙ্কন করব। মনে করি ও কেন্দ্রটি এখানে নয়, এখানে অবস্থিত। তাহলে আমাদের ও কেন্দ্রটি হচ্ছে এখানে। এই ও কেন্দ্র থেকে এবি জ্যা এবং এসি জ্যায়ের উপর দুটি লম্ব অঙ্কন করি। তাহলে আমরা ও কেন্দ্র থেকে এবি জ্যায়ের উপর এই ও এফ লম্ব অঙ্কন করেছি, লম্ব হলো ও এফ, এবং ও কেন্দ্র থেকে এই এসি জ্যায়ের উপর ও ই লম্ব অঙ্কন করেছি। তাহলে এসি জ্যায়ের উপর অঙ্কিত লম্ব হলো ও ই।
এখন দেখো ও কেন্দ্র বিশিষ্ট এই বৃত্তটিতে এবি এবং এসি ব্যাস ভিন্ন দুটি জ্যা, তাহলে আমরা উপপাদ্য 1 থেকে পাই বৃত্তের কেন্দ্র এবং ব্যাস ভিন্ন অন্য কোনো জ্যা, এই যে এই দুটি জ্যা এর মধ্যবিন্দু, অর্থাৎ এই যে দুটি মধ্যবিন্দু আছে, মধ্যবিন্দু সংযোজক রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব, অর্থাৎ তাহলে আমরা পাচ্ছি ও এর লম্ব এবি এবং ও ই লম্ব এসি। যেহেতু এই এফ মধ্যবিন্দু তাই এ এফ সমান এফ বি, তাহলে ও এফ লম্ব এ বি এর ক্ষেত্রে এ এফ সমান হলো এফ বি। আবার এই যে ও ই লম্ব এসি, ও ই লম্ব এসির ক্ষেত্রে এ ই সমান সিই, এ ই সমান হবে আমাদের সিই। আমরা জানি এই বিএসি একটি সমকোণী ত্রিভুজ, তাহলে কোণ বিএসি সমান লিখি কোণ বিএসি সমান হলো এক সমকোণ। এখন দেখো এই একটি কোণ এক সমকোণ হওয়ায় আমরা এখানে একটি চতুর্ভুজ পেলাম, আর এই চতুর্ভুজটি হলো একটি আয়তক্ষেত্র। তাহলে আমরা এখানে ও ই এ এফ আয়তক্ষেত্রটি পেলাম। এখন ও ই এ এফ আয়তক্ষেত্রের ক্ষেত্রে ও এফ সমান ও ই, তাহলে দেখো এই ও ই এ এফ আয়তক্ষেত্রের ক্ষেত্রে ও এফ সমান এ ই, লিখি ও এফ সমান হলো এ ই। আর এ ই সমান আমরা জানি ই যেহেতু এসি এর মধ্যবিন্দু, তাহলে এই এ ই সমান হলো ইসি। সেই সাথে আবার দেখো এই ও ই সমান হচ্ছে এই এ এফ, তাহলে লিখি ও ই সমান হলো এ এফ, এ এফ, এবং এই এ এফ সমান হলো এফ বি, তাহলে আমরা এখানে লিখতে পারি এ এফ সমান এফ বি। এখন প্রমাণের সুবিধার জন্য আমরা এক কাজ করি, এই যে কেন্দ্র এবং এই বি বিন্দুটিকে যোগ করি এবং এই কেন্দ্র থেকে সি বিন্দু পর্যন্ত একটি রেখাংশ টেনে যোগ করি। এবার দেখো এই যে আয়তক্ষেত্রটি আছে, এই আয়তক্ষেত্রের অভ্যন্তরে এই কোণটি এক সমকোণ, তাহলে এই কোণটিও এক সমকোণ হবে, এই কোণটিও এক সমকোণ হবে। তাহলে দেখো এখানে আমরা দুটি ও এফ বি এবং ত্রিভুজ ও ই সি দুটি সমকোণী ত্রিভুজ পাচ্ছি। এখন ত্রিভুজ ও এফ বি এর ক্ষেত্রে আমরা কি পাই, অতিভুজ ও বি স্কোয়ার, লিখি ও বি স্কোয়ার সমান হলো ও এফ স্কোয়ার, ও এফ স্কোয়ার যোগ এফ বি স্কোয়ার, এফ বি স্কোয়ার। বা দেখো এই ও এফ এর বদলে আমরা লিখতে পারি এ ই, তাহলে লিখি এ ই স্কোয়ার যোগ এফ বি স্কোয়ার। আবার এখানে আছে আরেকটি সমকোণী ত্রিভুজ ও ই সি, ত্রিভুজ ও ই সি এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ও সি স্কোয়ার, লিখি ও সি স্কোয়ার সমান ও ই স্কোয়ার যোগ ই সি স্কোয়ার। দেখো ও ই সমান আমরা বলতে পারি এফ, আর এফ সমান হচ্ছে এফ বি, তাহলে ও এর বদলে আমরা লিখতে পারি এফ বি স্কোয়ার যোগ ইসি স্কোয়ার সমান লিখতে পারি ইসি সমান হচ্ছে এ ই, তাহলে লিখি এ ই স্কোয়ার। এখন দেখো এখানে আমরা দুটি সমীকরণ পেলাম, এই 1 নং সমীকরণ এবং এখানে হলো এই 2 নং সমীকরণ। এই 1 এবং 2 নং সমীকরণ যোগ করে আমরা পাবো ও বি স্কোয়ার, ও বি স্কোয়ার যোগ ও সি স্কোয়ার সমান এখানে আছে এ ই, এখানেও আছে এ ই, তাহলে হবে 2 এ ই স্কোয়ার যোগ এখানেও এফ বি আছে, এখানেও এফ বি আছে, তাহলে লিখি 2 এফ বি স্কোয়ার। দেখো এই অংশটুকু আমরা পেলাম পিথাগোরাসের উপপাদ্য থেকে। এখন দেখো এই ওবি এবং ওসির ক্ষেত্রে দুটি বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ওবি এবং ওসি সমান, সেক্ষেত্রে ও বি স্কোয়ার যোগ ওবি স্কোয়ার হয়ে যায় 2 ওবি স্কোয়ার সমান হবে আমাদের 2
AE স্কোয়ার যোগ 2FB স্কোয়ার। এখন যদি আমরা সমীকরণের দুপাশেই 2 দিয়ে গুণ করি তাহলে পাবো 4OB স্কোয়ার সমান 4AE স্কোয়ার যোগ 4FB স্কোয়ার। এখন দেখো তাহলে এখানে আমরা লিখতে পারি 2OB হোল স্কোয়ার সমান 2AE হোল স্কোয়ার যোগ 2FB হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা লিখতে পারি 2AE হচ্ছে আমাদের 2AE সমান AC। তাহলে লিখি এখানে AC স্কোয়ার যোগ 2FB মানে হচ্ছে AF প্লাস FB, তাহলে হয় AB। লিখি AB স্কোয়ার। এখন দেখো ত্রিভুজ BAC সমকোণীতে BC স্কোয়ার অর্থাৎ অতিভুজ BC স্কোয়ার সমান AC স্কোয়ার যোগ AB স্কোয়ার। আর এখানে আমরা দেখেছি AC স্কোয়ার যোগ AB স্কোয়ার মানে হচ্ছে 2OB স্কোয়ার। তাহলে এখন কি করব, এগুলো বর্গ আছে আমরা বর্গমূল করি। BC স্কোয়ারের বর্গমূল হলো BC এবং 2OB স্কোয়ারের বর্গমূল হলো 2OB। এখন দেখো 2OB মানে হচ্ছে OB প্লাস OC, তার মানে এই OB যোগ OC যদি এই অতিভুজ BC এর সমান হয়, এই যে কেন্দ্র আমরা বাইরে ধরেছিলাম কেন্দ্র O কোনোভাবেই BC এর বাইরে অবস্থিত হবে না, তার মানে কেন্দ্র O এখানে অবস্থিত। সুতরাং এই যে আমাদের O বিন্দুটি BC এর মধ্যে অবস্থিত, তাহলে আমরা বলতে পারছি O হচ্ছে BC এর মধ্যবিন্দু। সুতরাং দেখো আমরা এখানে দুটি উপপাদ্য ব্যবহার করেছি, এক বৃত্তের উপপাদ্য 1 এবং পিথাগোরাসের উপপাদ্য। এবার আসি আমরা 10.1 এর 6 নং সমস্যায়। এখানে বলা হয়েছে দুইটি সমকেন্দ্রিক বৃত্তের একটি AB জ্যা, এই যে AB জ্যা অপর বৃত্তকে, এই যে অপর বৃত্তটিকে C ও D বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে যে এই যে AC আছে এই AC সমান BD। এবার আমরা বিশেষ নির্বাচনে আসি। ও কেন্দ্র বিশিষ্ট আমাদের ABH একটি বৃত্ত, ABH বৃত্ত এবং CDR আরেকটি বৃত্ত। এই ABH বৃত্তের AB জ্যা এই CDR বৃত্তকে এই C এবং D বিন্দুতে ছেদ করে। আমাদের প্রমাণ করতে হবে এই AC অর্থাৎ এই অংশটুকু সমান এই BD অর্থাৎ এই অংশটুকু। তাহলে লিখি AC সমান BD প্রমাণ করতে হবে। এই সমস্যাটি সমাধান করার জন্য আমাদের অঙ্কন করতে হবে O এবং C বিন্দু, O এবং A বিন্দু যোগ করতে হবে। তাহলে O, A বিন্দু যোগ করলে পাবো OA বাহু, O, C যোগ করলে পাবো OC বাহু। আবার এখানে O, B যোগ করলে পাবো OB বাহু এবং O, D যোগ করলে পাবো OD বাহু। এখন প্রথমে ও কেন্দ্র বিশিষ্ট ABH বৃত্তে দেখো, ABH বৃত্তে OA সমান OB, OA বাহু সমান OB, কারণ OA এবং OB হলো বৃত্তের ব্যাসার্ধ। একইভাবে CDR বৃত্তে আমরা বলতে পারি OC সমান OD, OC সমান OD এবং OC এবং OD ও CD আর বৃত্তের ব্যাসার্ধ। এবার এই OAB ত্রিভুজটিতে দেখো, ত্রিভুজ OABA, OA সমান OB হওয়ায়, OA সমান OB হওয়ায় সমান সমান বাহুর বিপরীত কোণগুলো সমান, সেক্ষেত্রে OB বাহুর বিপরীত কোণ OAB সমান হবে OA বাহুর বিপরীত কোণ OBA, কোণ OBA, বা এই OAB কে আমরা লিখতে পারি OAC, কোণ OAC সমান এই OBA কে লিখতে পারি OBD, কোণ OBD। আবার দেখো এই যে অভ্যন্তরে আরেকটি ত্রিভুজ আছে OCD, এই OCD ত্রিভুজের ক্ষেত্রে OC সমান OD বলে একইভাবে সমান সমান বাহুর বিপরীত কোণদ্বয় সমান, সেক্ষেত্রে এই OCD কোণ
ও সি ডি সমান হবে কোণ ও ডি সি। কোণ ও ডি সি। আবার দেখো, এই ওসিডি কোণের রৈখিক যুগল কোণ হলো ও সি এ। আমাদের কোণ ও সি এ এবং ও ডি সি এর রৈখিক যুগল কোণ হলো ও ডি বি। কোণ ও ডি বি। এবং যখন অভ্যন্তরীণ কোণ দুটো সমান হয় সেক্ষেত্রে এই বহিস্থ কোণ দুটিও সমান হচ্ছে। যখন ওসিডি ত্রিভুজের এই ওসিডি সমান ওডিসি হয় তাহলে ওসিডি এর রৈখিক যুগল এবং বহিস্থ কোণ ওএসি সমান হবে ওডিসি এর রৈখিক যুগল এবং বহিস্থ কোণ ওডিবি। এবার আমরা ত্রিভুজ ওএসি এবং ত্রিভুজ ওডিবি তুলনা করে পাই। কোণ ওএসি সমান, এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে কোণ ওএসি সমান কোণ ও বি ডি এবং কোণ ও সি এ, এই যে কোণ ও সি এ সমান কোণ ও সি এ সমান হচ্ছে কোণ ও ডিবি। কোণ ও ডিবি এবং একটি বাহু ও এ সমান ও বি। সেক্ষেত্রে যখন দুইটি ত্রিভুজের অনুরূপ দুইটি কোণ এবং একটি বাহু সমান হয় সেক্ষেত্রে ত্রিভুজ দুটি সর্বসম হয়। তাহলে ত্রিভুজ ও এ সি সর্বসম ত্রিভুজ ও ডি বি। তাহলে যখন এই দুটি ত্রিভুজ সর্বসম হবে তখন আমরা বলতে পারি এই এসি সমান বিডি। তাহলে এসি সমান বিডি প্রমাণিত। এবারে আসি আমরা উপপাদ্য 2 এ। উপপাদ্য 2 এর সাধারণ নির্বাচন হলো বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। এবারে বিশেষ নির্বাচনে আসি। দেখো, মনে করি এই যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তটির এবি এবং সিডি সমান সমান দুটি জ্যা। তাহলে আমরা লিখি আমাদের এই ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এবি জ্যা সমান সিডি জ্যা। আমাদের প্রমাণ করতে হবে এই এবি এবং সিডি জ্যাদ্বয় সমদূরবর্তী। এই উপপাদ্যের জন্য আমাদের অঙ্কন প্রয়োজন। তাহলে দেখো, এই কেন্দ্র ও থেকে আমরা এবি এর ওপর ও এফ লম্ব আঁকি এবং এই কেন্দ্র ও থেকে সিডি এর ওপর ও ই লম্ব আঁকলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি ও কেন্দ্র থেকে আমরা ও এফ রেখাংশ আঁকলাম যেটি এবি এর ওপর লম্ব এবং ও থেকে সিডি এর ওপর ও ই লম্ব আঁকলাম। তাহলে ও ই রেখাংশ হলো সিডি এর ওপর লম্ব। এবার ও কমা সি এবং ও কমা এ যোগ করি। তাহলে ও কমা সি যোগ করলে পাবো ও সি বাহু এবং ও কমা এ যোগ করলে পাবো ও এ বাহু। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি ও এফ লম্ব এ বি। তাহলে লিখি ও এফ লম্ব এ বি এবং ও ই লম্ব সিডি। ও ই লম্ব সিডি। আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে ব্যাসভিন্ন কোনো জ্যায়ের ওপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই ও এফ এবি কে সমদ্বিখণ্ডিত করেছে এবং এই ও ই সিডি কে সমদ্বিখণ্ডিত করেছে। অতএব এই এফ হচ্ছে এবি এর মধ্যবিন্দু এবং এই ই হচ্ছে সিডি এর মধ্যবিন্দু। এখন দেখো, আমরা জানি যে এবি সমান সিডি কারণ এই দুটি সমান যায়। সেক্ষেত্রে যখন এফ এবি কে সমদ্বিখণ্ডিত করে তখন এই এবি এর অর্ধেক সমান হবে সিডি এর অর্ধেক। এবি এর অর্ধেককে আমরা বলতে পারি এই এএফ। তাহলে লিখি এই এএফ সমান সিডি এর অর্ধেক হলো এই সিই। তাহলে লিখি সিই। তার মানে এই এএফ সমান সিই। এখন দেখো, এখানে আমরা দুটি ত্রিভুজ দেখতে পাচ্ছি, ত্রিভুজ এ ও এফ এবং ত্রিভুজ সি ও ই। এই যে ত্রিভুজ সি ও ই,
এই দুটি ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখি যখন OF AB কে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে তখন এখানে একটি সমকোণ উৎপন্ন হয়। তাহলে আমরা বলতে পারি কোণ AFO সমান কোণ OEC, কারণ এরা এক সমকোণ, এবং AF সমান CE। তাহলে লিখি AF সমান CE, সেই সাথে OA সমান OC, কেননা এই ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে OA এবং OC হল দুটি ব্যাসার্ধ। তাহলে OA সমান OC, এই দুটি হল ব্যাসার্ধ বলে পরস্পর সমান হবে। যেহেতু ত্রিভুজ AOF এবং ত্রিভুজ COE, ত্রিভুজ AOF এবং ত্রিভুজ COE সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজের অতিভুজের বাহু সর্বসমতা উপপাদ্য থেকে আমরা জানি দুটি সমকোণী ত্রিভুজের অতিভুজদ্বয় সমান হলে একটির এক বাহু যথাক্রমে অপরটির অন্য এক বাহুর সমান হলে এই ত্রিভুজদ্বয় সর্বসম হয়। সেক্ষেত্রে এই অতিভুজদ্বয় যখন সমান হচ্ছে এবং এক বাহু AF সমান হচ্ছে CE, তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ AOF সর্বসম ত্রিভুজ COE। যখন এই দুটি ত্রিভুজ সর্বসম হচ্ছে তাহলে তো আমাদের অপর যে বাহু রয়ে গেছে এই OF সমান হবে OE। তাহলে আমরা বলতে পারি OF সমান হচ্ছে OE। যদি OF এবং OE সমান হয় তাহলে বলা যায় এই যে কেন্দ্র O থেকে F বিন্দুটি এবং E বিন্দুটি সমদূরবর্তী। তাহলে O কেন্দ্র থেকে E বিন্দুটি এবং F বিন্দুটি সমদূরবর্তী। সুতরাং বলা যায় AB এবং CD জ্যাদ্বয় সমদূরবর্তী। প্রমাণিত। তাহলে আজকে আমরা কি কি শিখলাম? আজকে আমরা অনুশীলনী 10.1 এর 5 নম্বর সমস্যাটি উপপাদ্য 1 এবং পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে সমাধান করলাম এবং 6 নং সমস্যাটি উপপাদ্য 1 এর সাহায্যে সমাধান করলাম এবং সেই সাথে আমরা উপপাদ্য 2 এর প্রমাণ দেখলাম। আজকের পাঠে বাড়ির কাজে আমরা একটি সমস্যার সমাধান করব। সমস্যাটি হলো, এখানে দেখো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে EF ও AB দুটি সমান জ্যা, এদের মধ্যবিন্দু যথাক্রমে P ও S। প্রমাণ করো যে OP সমান OS। তাহলে এ পর্যন্তই। এবারে তোমরা তোমাদের গণিতের বাড়ির কাজের খাতায় সমস্যাটি লিখে নাও এবং স্কুল খোলার পর বাড়ির কাজের এই খাতাটি গণিত শিক্ষকের কাছে মূল্যায়নের জন্য জমা দিবে। বাড়ির কাজের মূল্যায়নের নম্বর তোমাদের ধারাবাহিক মূল্যায়নে যুক্ত হবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সরকারের নির্দেশনা মেনে ঘরে অবস্থান করো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। প্রিয় শিক্ষার্থীরা, এই ক্লাসটি পুনরায় দেখতে চাইলে চোখ রাখো আমার ঘরে আমার স্কুল নামে ফেসবুক ও ইউটিউব চ্যানেলটিতে। ধন্যবাদ।
সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার ঘরে আমার স্কুলে আজকের ক্লাসে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সুলতান মাহমুদ খান। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর কৃষি শিক্ষা অধ্যায় ৩ কৃষি উপকরণ সম্পর্কে। এখন আমরা এক নজরে দেখে নেই আজকের পাঠ শেষে আমরা কি কি শিখব। বীজ বপনের জন্য উপযুক্ত মাটি প্রস্তুত প্রণালী বর্ণনা করতে পারব, একটি আদর্শ বীজতলা তৈরির কৌশল ব্যাখ্যা করতে পারব, একটি আদর্শ বীজতলার রক্ষণাবেক্ষণ ব্যাখ্যা করতে পারব এবং জমিতে সাশ্রয়ী রূপে সার ব্যবহারের প্রয়োজনীয়তা বর্ণনা করতে পারব। চলো আমরা এবার মূল আলোচনায় চলে যাই। আজকে আমাদের প্রথম পাঠ নার্সারি